মোহাম্মদ সেলিম আমাদের সাথে রয়েছেন। সেলিম দা, কয়েকটা নির্দিষ্ট বিষয় আপনাকে জিজ্ঞাস্য। আপনারা বারবার বাইনারি পলিটিক্সের কথা বলেন, যে তৃণমূল বিজেপি এই বাইনারিটা আপনারা মিডিয়াকেও দোষ দেন, যে এটা সেট করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এবারের ভোটে কি মনে হয় এটা ভেঙে বেরোনো সম্ভব? এটা মিডিয়াকে বা কাউকে দোষ দেওয়ার বিষয় না, এটা শুরু থেকেই একেবারে 90-এর দশক থেকে আমরা বলে আসছি যে আমাদের দেশেই, শুধু এ রাজ্যে নয়, টু পার্টি সিস্টেম করার কথা অনেক পণ্ডিতরা সব লিখেছেন, টেলিভিশনে আলোচনা হয়েছে। কারণ শাসক দল, শাসক শ্রেণী সবসময় চায় ওই হেড অ্যান্ড টেল দুটি তার যদি হয়, শোলের ওই ধর্মেন্দ্র আর অমিতাভ বচ্চনের মতো, তাহলে এই পিসটা হলো তার, এই পার্টটা হলো তাই। এভাবেই তারা রাজ্যটাকে মোল্ড করেন এবং সেখানে প্রচার মাধ্যমকে ব্যবহার করা হয়। কারণ সেই মালিক শ্রেণীরই তো প্রচার মাধ্যম একটা অংশ, সুতরাং তাদের তাদের লাভ হয়, তাদের লাভের লাভ। এই যে 500 জন মানুষ গত কয়েক বছরে আমাদের দেশে ধনাঢ্য ব্যক্তিরা তারা বিলিয়নার হয়েছে, তাহলে এত ধন সম্পদ এক জায়গায় হচ্ছে, তখন কোথাও থেকে তো বেরোচ্ছে। তাহলে কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, বেকার ছেলে মেয়ে, কর্মচারী, যারা ছোট ব্যবসায়ী, দোকানদার, তাদের যখন ছন্নছাড়া অবস্থা হচ্ছে, তখন এক জায়গায় গিয়ে সেটা জমা হচ্ছে। এইভাবে ধন জমা হয়, সম্পদ জমা হয়। যেরকম আগে জমি জমা হতো একজন হাতে, জমিদারদের হাতে, তাহলে এটাকে এরা বিকেন্দ্রীকরণ করতে চায় না। যখন অনেক মত বেরোবে, অনেক পথ বেরোবে, সেটা চায় না, তখন অন্য কোনো বিকল্প হাজির করে না। এবং এখানেই হচ্ছে যে আজকালকার টেলিভিশন চ্যানেলে একই মালিক, একই চ্যানেল, একই অ্যাঙ্কার, একই সম্পাদক, কিন্তু একটা স্ক্রিন, কিন্তু মালিকও এক সেটেরও, কিন্তু স্ক্রিনটাকে স্প্লিট করে দেয়। স্প্লিট করে দিয়ে ডান দিক আর বাঁ দিকে, এটাকে একটা ভার্সেস। আগে ছিল এরাও আছে, ওরাও আছে, ওরাও আছে। এখন হচ্ছে এ বনাম এ, যেমন ভারত বনাম পাকিস্তান, হিন্দু বনাম মুসলমান, তাহলে বিজেপি বনাম তৃণমূল। এবং সেখানে একটা উত্তেজনার খোরাক হয়, মাঝে মাঝে সামনে আগুন জ্বালিয়ে দেয়, এবং সেখানে সেই আগুনে কিন্তু কাজের প্রশ্ন, শিক্ষার প্রশ্ন, উন্নয়নের প্রশ্ন, পরিবহনের প্রশ্ন, ঘরবাড়ির প্রশ্ন, দৈনন্দিন সমস্যার প্রশ্ন, সেগুলো অনেক পেছনে চলে যায়। সেলিমদা, বামফ্রন্টের উপর এখানকার পশ্চিমবঙ্গের মানুষ 34 বছর ভরসা রেখেছেন। সেই জায়গায় বামফ্রন্ট এখন বিধানসভায় তাদের প্রতিনিধি নেই। এই যে সামনের ইলেকশনটা, এখানে কি এটা কি পুরো প্রতিনিধি পাঠানোর লড়াই, নাকি যে বামপন্থী আন্দোলনটার কথা আপনারা বলেন সেটাকে আরো জিইয়ে নিয়ে যাওয়ার লড়াই? প্রথম কথা হচ্ছে, গোটা বিশ্বব্যাপী বামপন্থা, যখন এই গণতান্ত্রিকভাবে ভোটাভুটি ব্যবস্থা ছিল না, যখন বিধানসভা লোকসভা তৈরি হয়নি, তখনও মানুষের মননের মধ্যে, চিন্তনের মধ্যে, সংগ্রামের মধ্যে বামপন্থা ছিল। সরকার, শাসক, সম্রাট, সম্রাজ্ঞী যা বলছেন তার কি জহুজুরি করবে সবাই? তাহলে দক্ষিণপন্থা। যেমনটা চলছে তেমনটা বেশ। আর যারাই বলবে যে না, এটা ঠিক নয়, এত ট্যাক্স চাপানো ঠিক নয়, এত মূল্যবৃদ্ধি ঠিক নয়, এত শোষণ ঠিক নয়, এত মুনাফা ঠিক নয়, এবং আমাদের মানুষের অধিকারের কথা বলতে হবে, তাই বামপন্থা। এবং এই বামপন্থা সবসময় থাকবে। কিন্তু বিধানসভা বা লোকসভার মধ্যে, খবরের কাগজে বা টেলিভিশনে, সিনেমায় বা গল্পে, সংস্কৃতিতে যাতে এই বামধারা না থাকে, তার জন্য দক্ষিণপন্থার যখন উত্থান হয়, তাদের এই প্রয়াসটা থাকে। সেখানে তারা কখনো ধর্মকে হাতিয়ার করে, কখনো টাকাকে হাতিয়ার করে, কখনো প্রচার মাধ্যমকে হাতিয়ার করে, আবার আমাদের মতো দেশে সবটাকে, মিলিত শক্তিকে ব্যবহার করে নিয়ে, যেখানে একটা বেকার ছেলে মেয়ের জ্বালা যন্ত্রণার কথা খবরের কাগজেও থাকবে না, পত্রিকাও থাকবে না, ফিচারেও থাকবে না, সিরিয়ালেও থাকবে না, বিধানসভাও থাকবে না, লোকসভাও থাকবে না, এই ব্যবস্থাটা করা হয়। সেখানে বামপন্থীদের লড়াই হচ্ছে, আরও জোর করে চিৎকার করে বলতে হয় সে কথাটা, সোচ্চারে রাস্তায়ও বলতে হয়, সংসদেও বলতে হয়। সামনের বিধানসভা নির্বাচনে আপনাদের কি কোনো টার্গেট আছে, আসন সংখ্যার টার্গেট? না এইভাবে তো আপনারা রাজনীতি করেন না? কে বলেছে এভাবে করি না? যখন সংসদীয় গণতন্ত্রে তুমি যাচ্ছ, তখন আসন একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এক। আর আমাদের টার্গেট হচ্ছে তৃণমূল সরকারকে সরিয়ে দিয়ে বামপন্থীদের নেতৃত্বে একটা সরকার তৈরি করা। সেটা শূন্য থেকে সম্ভব? অসম্ভব কি আছে? 77-এ কেউ ভেবেছিল জরুরি অবস্থার সময় যে বামফ্রন্ট সরকার হবে? জনতা পার্টির কেন্দ্রীয় সরকার হয়ে যাওয়ার পরেও পশ্চিমবঙ্গে যখন জনতা পার্টির সঙ্গে বা বামপন্থীদের সমঝোতা হলো না, তখনই কেউ ভেবেছিল যেটা সম্ভব? কখনো কেউ ভেবেছিল বুর্জুয়া গণতান্ত্রিক কাঠামোর মধ্যে একটা সরকার নির্বাচিত হতে পারে, বা একজনকে দায়িত্ব নিতে, কমিউনিস্টকে দায়িত্ব নিতে বলতে হতে পারে, যে বামপন্থীদেরকে সরানোর জন্য ভেনেজুয়েলায় আমরা দেখলাম মিলিটারি অপারেশন করতে পারে, যে বামপন্থীদের এখানে সরানোর জন্য কোথায় লাটাভিয়া, কোথায় ইংল্যান্ড, কোথায় আমেরিকা, এখানে পুরুলিয়া এসে অস্ত্র বিসর্জন করতে, প্রদর্শন করতে পারে?
এখানকার এম্বাসিগুলোকে অ্যাক্টিভেট করে নিয়ে চরম বামপন্থী থেকে চরম দক্ষিণপন্থীদের সবাইকে একসঙ্গে নিয়ে গিয়ে লাল হাঁটাও বলে আওয়াজ তুলতে পারে, বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, নাট্যকর্মী থেকে আরম্ভ করে ধর্মীয় গুরু সবাইকে একসাথে জড়ো করে দিল। কারা করলো? কীভাবে করলো? তাহলে সেই বামপন্থীদের মধ্যে তো সেই শক্তিটা আছে। আজও দাঁড়িয়ে কেন এখন এসআইআর নিয়ে যখন বামপন্থীরা আন্দোলন করছে তখন এই আমজাদের উপরে হামলা হলো বারাসাতে? কেন কালকে আগামীকাল আমাদের মালদার সমাবেশ আছে, হাইকোর্টে যেতে হলো যে সমাবেশের প্রশাসন, জেলা প্রশাসন অনুমতি দেবে না, হাইকোর্ট থেকে অর্ডার করে নিয়ে আসতে হলো? কেন আমাদের জমায়েত ডাকা হয়েছে কিন্তু সমাবেশ হবে না, কোনো মাঠ দেওয়া হবে না, সেই সমাবেশকে মিছিলের রূপান্তরিত করতে হলো? এই বর্তমানে কদিন আগে যখন সমাবেশ হচ্ছে সেই সব দাবিগুলো নিয়ে। কারণ মমতা ব্যানার্জি এখানে কী বলছেন? ওয়াকআপ নিয়ে ঝামেলা হচ্ছে, কেউ কোনো কথা বলবে না, তাহলে আমার থেকে কেউ খারাপ হবে না। তাহলে আসলে এই গণতন্ত্রটাকেই ধ্বংস করা হয়েছে। বামপন্থীরা দুর্বল হয়নি, আমাদের গণতান্ত্রিক কাঠামো, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার দুর্বল হয়েছে। কিন্তু রাজনীতির পরিসরটা দেখুন, বিরোধী দলনেতা গত কয়েক মাস ধরে জয় শ্রীরাম, হিন্দু এর বাইরে বেরোচ্ছেন না, একদম এজেন্ডা ঠিক করে নিয়েছেন ভোট পর্যন্ত, এগুলোই বলবো। আচ্ছা, কিসের বিরোধী দলের নেতা? তুই বলো তৃণমূলের নেতা, প্রাক্তন তৃণমূলের নেতা। আচ্ছা, মমতা ব্যানার্জি বলেছে নন্দীগ্রামে যখন বুদ্ধ ভট্টাচার্যকে বলা হচ্ছে রক্তমাখা ধুতি পাঞ্জাবি, মমতা ব্যানার্জি বলছেন ওরা বাপ বেটা মিলে যোগসাজস করে ওখানে গুলি চালানোর ব্যবস্থা করেছিল। তখন সে কে ছিল? কিষাণজির কাছে ছিল যুব সেনাপতি। কে পাঠিয়েছিল যুব সেনাপতিকে? মমতা ব্যানার্জি। দানা পানি খানা পিনা কে জোগাড় করে দিয়েছিল? এই গোটা দেশের যারা মুঠোতে আমাদের যে কৃষিকে, আমাদের জমিকে, আমাদের ফসলকে, আমাদের কারখানাগুলোকে, সম্পদগুলোকে কুক্ষিগত করতে চাইছে, তারা রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছিল। তাহলে সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তারই প্রোডাক্ট। তখন ছিল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি, এখন বুলডোজার দিয়ে গোটা দেশে বিজেপি উচ্ছেদ করছে না? আসামের চর থেকে আরম্ভ করে দিল্লিতে পরিযায়ী শ্রমিকদের ওপরে, আমাদের পশ্চিমবঙ্গে হকার্স থেকে আরম্ভ করে কৃষককে, তাহলে কোথায় উচ্ছেদ কমিটি কোথায় গেল? এগুলো তো নাটক। তাহলে মিডিয়াকে এই জন্য আমি বলি যে মিডিয়ার দৌলতে, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে একটা ফেক আন্দোলন তৈরি করা হয়েছিল সিঙ্গুর নন্দীগ্রামের সময়, এবং সেখান থেকেই একটা ফেক লিডারশিপ গড়ে উঠেছিল। তার মধ্যে মমতাও আছেন, তাহলে শুভেন্দু আছে। তাহলে মমতা যদি একটা এখন ফেক লিডার হিসেবে প্রমাণিত হচ্ছে, তাহলে শুভেন্দু কী করে আসল বিরোধী দলের নেতা হয়? সে একটা ফেক বিরোধী দলের নেতা। তাহলে আমার শেষ তিনটে প্রশ্ন আছে। তার প্রথম প্রশ্ন হচ্ছে যে দেখা গেছে রাজনৈতিক বিশ্লেষকরাও বলেন জোট করে আপনাদের খুব একটা বেশি লাভ হয় না, বরং জোট না করে বেশি লাভ হয়। জোট করলে বামপন্থীরা অন্য প্রার্থীদের ভোট দেন, অন্যরা দেন না, তারপরেও আপনারা জোটের কথা বলেন কেন? আসলে আমাদের কীভাবে আমরা এগোবো সেটা কোনো আইপ্যাক ওই কয়লাপাড়ার টাকা দিয়ে এটা করে দেয় না, আইটি সেল করে দেয় না। যাকে তুমি বিশেষজ্ঞ বলছো তারা কমিউনিস্ট পার্টির কাজকর্ম সম্পর্কে অজ্ঞ হতে পারেন, তারা ভোটে কুশলী হতে পারেন, কিন্তু এইসব ভোট কুশলীরা ভাড়ায় পাওয়া যায়। কে একই সঙ্গে কোথাও বিজেপির হয়ে কাজ করছে, কোথাও তৃণমূলের হয়ে কাজ করছে, কোথাও আরও অন্য দলের হয়ে কাজ করছে। তাহলে আমাদের এই এক্সপার্টিসটা কার কাছ থেকে নেব? আমাদের আন্দোলন সংগ্রাম সংগঠনের অভিজ্ঞতা থেকে, যে খেটে খাওয়া মানুষ আছে তাদের কাছ থেকে, না আমরা এই ধরনের ভাড়াটে কুশলীদের কাছ থেকে নেব? এবং লাভ হয় কি হয় না সেটা আসনের সংখ্যা বলো, ভোটের সংখ্যা বলো, সবসময় এটা বলা হচ্ছে। এগুলো না আমরাও বিশ্লেষণ করেছি, এবং সেই বিশ্লেষণে বলিয়ান হয়েই আমরা পরবর্তী পদক্ষেপ নেব। আমরা এমন নয় যে সেসব নানান ধরনের যে পরামর্শ দিচ্ছে সে সম্পর্কে আমরা সন্দিহান আছি বা শুনতে রাজি নই। এই সবগুলোকে ইন্টিগ্রেট করেই আমাদের সিদ্ধান্ত হবে। মিম বলছে তাদের যে এখানকার যে সংগঠন আছে তার প্রধান বলছে আপনারা নাকি ওদের সাথে যোগাযোগ করেছেন, আপনারা জোট করতে চান। আমি জানি না এটা সত্যি না মিথ্যে, তারা এগুলো দাবি করছে। তুমি এমন করে বললে, তার মানে এই যে সাইনবোর্ডটার কথা কেউ জানতো না, তোমার মিডিয়া কিন্তু ব্যবহার করে এই নামটাকে প্রচার করেছে। এটাই বলি, বাইনারি মানে হচ্ছে এটাই। তাহলে দেশ কা নেতা ক্যাসা হো, মিম জ্যাসা হো, কে বলছে? মিডিয়া বলছে। বাজারে আমি দেখিনি এখনো। মিম দাবি করছে। বলছি তো, আমাদের সঙ্গে কোনো কথা হয়নি, আমরা জানি না, কিন্তু তোমার মারফতে জানছি। তার মানে এবার মিম তোমাদের দিয়ে বলাচ্ছে না, তোমরা মিমকে বলাচ্ছ, সেটা তোমরা ঠিক করো না। কিন্তু আপনারা যে বলছিলেন আজকে সকালেও কথা হলো যে বামফ্রন্টে আলোচনা হবে, আলোচনা করে স্থির হবে জোট হবে কি হবে না, কিন্তু বামপন্থীদের যে মতাদর্শ তার সাথে কি হুমায়ুন কবিরের মতাদর্শ মেলে? তাহলে কি তার সাথে জোট করা যায়? আর তুমি তো এইসব টেনে টুনে নিয়ে আসছো। এই হুমায়ুন কবিরকে হুমায়ুন কবির করার জন্য গত 1.5 মাস ধরে ন্যাশনাল মিডিয়া কিরকম ঝাঁপিয়ে পড়লো না? যারা একটা বেকারদের মিছিল নিয়ে এই আনএডেড মাদ্রাসার শিক্ষকরা বসে আছে, কোনো খবর দেয় না। এত টেটের পরীক্ষা নিয়ে জালিয়াতি হলো, এসএসসি নিয়ে জালিয়াতি হলো, কোনো খবর দিল না।
যতক্ষণ না কেউ মরেছে, যতক্ষণ না পুলিশে মার খেয়েছে। তারা কিন্তু খুঁজে খুঁজে সেই সব লোককে, ঠিক এই জন্য মিডিয়াকে বলি, তারা কভার পেজে নিয়ে আসে, ফার্স্ট পেজে নিয়ে আসে, সংবাদের শিরোনামে নিয়ে আসে, সেটা তাদের রাজনৈতিক স্বার্থে। তাহলে আপনারা বলে দিন যে হুমায়ুন কবিরের সাথে আমরা জোট করবো না, কখনোই করবো না। আচ্ছা, তুমি আমাকে কেন বলাবে আমি কি বলবো না বলবো? আমি প্রশ্ন করছি আপনাকে। বলছি তো, এটাই তো মুশকিল। মিডিয়া কি করে, তারা এখন হয়ে গেছে পিআর জব করে আর কি, পাবলিক রিলেশন এক্সারসাইজ করে। পরিষ্কার কথা বলছি, মিডিয়া এখন খবর পরিবেশন করে না, তারা সাইনবোর্ড লাগায়, হোর্ডিং লাগায়। মানে এটা খবরের কাগজের কোম্পানিগুলো এখন আজকাল হোর্ডিং কোম্পানি করেছে আর কি। তো আমরা এখন, আমি তো কোনো হোর্ডিং অর্ডার দিইনি তোমাকে, কিন্তু তোমাকে কেউ না কেউ হোর্ডিং অর্ডার দিয়েছে। তোমাকে নয় তোমার সম্পাদককে দিয়েছে, সম্পাদককে না মালিককে দিয়েছে, তুমি তার হোর্ডিং বানাচ্ছ, এবং তুমি আমার বলছো ওই হোর্ডিংয়ের মধ্যে আপনার নামটা ঢুকিয়ে দিই। আমি আপনার মত জানতে চাইছি, আর কিচ্ছু না। আমি তো মত বলেছি। এক, তোমরা শোনোনি বা তোমরা নিজে কথা বলছো, বাম জোট আছে, বাম ফ্রন্ট, লেফট ফ্রন্ট, ফ্রন্ট আছে তো। আর নতুন জোটের কথা আমরা কিছু বলছি না, আমরা বলেছি বাম ফ্রন্ট। আবার কিন্তু পরে তুমি আবার অন্য কথাই বলবে, আমার কথা বলবে না। বাম ফ্রন্টের বাইরে অনেক বামপন্থী দল আছে, আমরা তাদেরকেও সম্মিলিত করছি, জোট বলছি না। তাহলে বাম ফ্রন্ট, তার সঙ্গে আরও কিছু সহযোগী বামপন্থী দল আসবে। দল ছাড়াও কিছু ব্যক্তি আছে, গোষ্ঠী আছে, যারা পরিবেশ নিয়ে কাজ করে, যারা নদী নিয়ে কাজ করে, যারা তোমার এই যে নিঃশ্বাস নিতে পারছে না মানুষ, এই যে তোমার পুকুর বুঝিয়ে দেওয়া হচ্ছে, মানুষের যে জীবন জীবিকা নিয়ে করে, তারপরে হচ্ছে তোমার গিয়ে খেটে খাওয়া মানুষের হয়ে কথা বলে, মানবাধিকারের কথা বলে, এই ধরনের বাম মনস্ক মানুষ, ব্যক্তি, সংগঠনগুলোর সঙ্গে আমরা কথা বলছি। এক, তাই নিয়ে আমরা জোট করব না, কিন্তু আমরা চাইছি এ রাজ্যে বাম পন্থার পুনরুত্থান। এই বাম পন্থার পুনরুত্থানে অনেকে মনে করেছিল যে বামপন্থাকে শেষ করে দিলে রাজ্যের খুব মঙ্গল হবে, এখনও বলছে অনেকেই, কিন্তু দেখা গেল রাজ্যের সর্বনাশ হচ্ছে, দেশের সর্বনাশ হচ্ছে। তাই এই চরম দক্ষিণপন্থার উত্থান এবং নয়া ফাঁসিবাদী উত্থানে যদি লড়তে হয় আদর্শগতভাবে, রাজনীতিগতভাবে, নিঃস্বার্থভাবে, মানুষের স্বার্থে, মানুষকে সঙ্গে নিয়ে, তাহলে সেটা বামপন্থীরাই পারে। কিন্তু আমি তার জন্য সিপিআইএম শুধু বলছি না, বৃহত্তর বাম আমরা ঐক্যবদ্ধ করছি। এই বৃহত্তর বাম ঐক্যবদ্ধ হলেই আরও অনেক মানুষ আছেন যারা দেশকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন, মানুষের ঐক্যকে ভালোবাসেন, আর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, দুশ্চিন্তাগ্রস্ত, তাদেরকে আমরা জড়ো করব। জোট বলছি না, আবার কিন্তু জড়ো করব। এটা একটা বড় শক্তি হিসেবে ইমার্জ করছে। এই জন্যই এত চিন্তা হচ্ছে, এখানে মন্দির, ওখানে মসজিদ, ওখানে এবং কিছু কিছু নাম রেডিমেড কাপড় বিক্রি করার মতো মিডিয়া কিছু কিছু রেডিমেড কোম্পানিকে, ব্র্যান্ডকে প্রমোট করার চেষ্টা করছে। আমরা রেডিমেড কিছু করছি না, আমরা কাঁথা সেলাই করছি। ফিল্মদা, তৃণমূল তারা আজকে বলছে যে এই যে যারা এসআইআর এর বিরুদ্ধে লড়াই করছে, মানে তারা নিজেদের কথা বলছে যে আমরা লড়াই করছি, এরা হচ্ছে ব্রিটিশ বিরোধীদের যে লড়াই করেছিল যারা, তাদের সমতুল্য। কত কি বলতে পারে? আচ্ছা, মমতা তো দুর্গাঙ্গন করেছেন, মমতাকে দুর্গা আরএসএস বলেছিল, কোনো কোনো বুদ্ধিজীবী তৃণমূলী নেতা বলেছিলেন মমতার নামে দেবী বানিয়ে দিয়ে তাকে 300 বছর 200 বছর পরে নাকি পুজো করা হবে। সেলফ প্রমোশন তো এগুলো হয়, এগুলো সেলফ প্রমোশন। আমার শেষ প্রশ্ন, শিক্ষাঙ্গন, আজকে বালিগঞ্জ সায়েন্স কলেজের একটা এলিট শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে প্রচার করা হচ্ছে সরস্বতী পুজোয় তৃণমূল 250 পার করবে। শিক্ষাঙ্গনে এই প্রচার, এটা মানা যায়? শিক্ষাঙ্গনের শিক্ষা ছাড়া বাকি সব কিছু হচ্ছে। আজকে স্কুল কলেজগুলোতে কী অবস্থা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অবস্থা কী হয়েছে, শিক্ষা ছাড়া বাকি সব কিছু আছে। এই জন্য আমরা বলছি, যদি বাংলাকে বাঁচাতে হয় তার শিক্ষাকেও বাঁচাতে হবে। এবং বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল থেকে অনেক ভালো ভালো ছেলেমেয়েরা, বালিগঞ্জ সায়েন্স কলেজ, আচ্ছা বালির সায়েন্স কলেজ, তৃণমূল বিজেপি যেরকম সায়েন্স তুলে দিয়েছে, সায়েন্টিফিক টেম্পারমেন্ট তুলে দিয়েছে, তৃণমূলও তাই করছে। এবং সেখানে দাঁড়িয়ে বার ডান্সার নিয়ে নাচ হচ্ছে কিনা আমি জানি না, শুধু এমনি তো পার হবে না 250 পার করতে হলে ওরা বলেছে কী কোন কাজে করতে হবে তোমরা জানো। এবং বিভিন্ন জায়গায় তৃণমূল যেরকম করে, এই সরস্বতী পুজোর সময় দেখবে তুমি যে বই ছাড়া, কারণ মমতা বলে দিয়েছেন বিনা পুস্তকে বাকিটা শিক্ষাঙ্গন চলবে। 2 মাস পরে তো ভোট, এই যে আপনারা আলোচনার পরিসরের কথা বলছেন, জোট বা জড়ো করার কথা বলছেন, এটা কতদিনের মধ্যে আপনারা ফিক্স করতে পারবেন? দেরি হয়ে যাবে না? না, যত আগে যত হয়েছে তার থেকে অনেক আগে হবে, তাড়াতাড়ি হবে। আমরা এখন তো আমি বলছি সেলাই করছি, তার মানে উপকরণ তো জড়ো হয়ে গেছে।